এরকম কনসেপ্ট রয়েছে। তো আমাদের দেশে মেনলি প্রথম আলো এবং ডাচ বাংলা ওনারা মিলে আসলে গণিতের অলিম্পিয়াডটা পৃষ্ঠপোষকতার আয়ত্তে আসলে এটা আয়োজন করে থাকে। এখন গণিত অলিম্পিয়াডে আসলে আমাদের আমাদের ক্লাসে যে বইটা পড়ানো হয় তার থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলের আসলে বিভিন্ন গ্রুপে ভাগ করে প্রশ্নগুলো সেট করা হয়। মূলত ৩টা গ্রুপ থাকে। আর প্রতি বছরই প্রায় বিগত কয়েক বছর ধরে প্রতি বছরই জানুয়ারি মাসে আসলে কয়েক ধাপে আসলে ওদের পরীক্ষা নিয়ে বাছাই করে এরপর আসলে ওদের যাচাই বাছাই করা হয় যে আসলে কে কেমন ভালো। তো মূলত এতটুকুই। ধন্যবাদ স্যার আপনাকে। আশা করি অনেকেই বুঝতে পেরেছেন অলিম্পিয়াডটা আসলে কি। আর অলিম্পিয়াড আসলে কখন হয় এবং কোন কোন গ্রুপের স্টুডেন্টরা বা কোন ক্লাসের স্টুডেন্টরা এখানে জয়েন করতে পারে স্যার, একটু যদি বলতেন। অলিম্পিয়াডটা আসলে ওদের জন্য টোটালি নর্মাল তো ৩টা ভাগে ভাগ করা হয়, যেমন প্রাইমারি গ্রুপ, জুনিয়র গ্রুপ এবং সেকেন্ডারি গ্রুপ। সো প্রাইমারি গ্রুপের ক্লাসটা আসলে ক্লাস 3 থেকে ক্লাস 5 এর বাচ্চাদের জন্য একটা গ্রুপে ভাগ করা হচ্ছে, এবং ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আরেকটা গ্রুপ, দেন 8 এর উপর থেকে তৃতীয় গ্রুপটা করা হচ্ছে। তো ওদের পরীক্ষাটা আসলে শুরু হয় জানুয়ারি, মূলত জানুয়ারি মাস থেকেই আসলে ওদের বাছাই পর্ব শুরু হয়। আর এছাড়াও আসলে অলিম্পিয়াডের ধারণাটা আমি যেটা বলছিলাম যে অলিম্পিয়াডের ধারণাটা শুধুমাত্র যে আমাদের আমাদের বাংলাদেশে এমন না, আন্ডার গ্রাজুয়েট লেভেলে যারা ইউনিভার্সিটি পড়ে তাদের জন্য আসলে অলিম্পিয়াডের কোশ্চেন করা হয়। সো কিন্তু এইটা এই অলিম্পিয়াডের আওতায় না, অন্য অলিম্পিয়াডের আওতাতে আসলে তাদের জন্য বিভিন্ন রকমের কম্পিটিশন থাকে। ধন্যবাদ স্যার। অলিম্পিয়াড নিয়ে কথা বললে আসলে সবার মনে একটাই প্রশ্ন আসে যে অলিম্পিয়াডে কি ধরনের প্রশ্ন আসে বা সিলেবাসটা অ্যাকচুয়ালি কি, কোথা থেকে পড়লে তারা ভালো করবে বা কিভাবে প্রস্তুতি নিতে হয়। তো এ বিষয়ে আরিফ স্যার আমাদেরকে একটু ছোট করে বলবেন যে আসলে সিলেবাসটা কি এবং কিভাবে প্রস্তুতিটা শুরু করতে হয়। ধন্যবাদ ম্যাডামকে। আহ মূলত আমি যদি বলি, এটা তো ক্যাটাগরিক্যালি ভাগ করা আছে, যেটা আজিজ স্যার অলরেডি বলেছেন, যে প্রাইমারি গ্রুপ 3, 4, 5, তারপর হচ্ছে জুনিয়র গ্রুপ 6, 7, 8। এটা হচ্ছে যে যারা এই বছরটা পার করে ফেলেছেন, মানে এখনো তো 2024 চলতেছে, এই বছরে আপনি যেই ক্লাসে ছিলেন সে অনুযায়ী আপনি পরীক্ষা অংশগ্রহণ করবেন। এখন যারা 5 থেকে 6 উঠবেন তারা কিন্তু জুনিয়রে পরীক্ষা দিবেন না, প্রাইমারিতে দিবেন। কারণ অনেকে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন, আমি আশা করবো 31 তারিখ পর্যন্ত, যেহেতু লাস্ট ডেট এই বছরে। তো এই জিনিসটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে স্যার আমি আসলে এখন ক্লাস 5 থেকে 6-এ উঠছি, আমি প্রাইমারিতে করবো নাকি জুনিয়রে করবো। মেনলি আপনি যেই ক্লাসে শেষ করেছেন এই বছরটাতে, সেইটা অনুযায়ী আপনি হচ্ছে যে গ্রুপটা চয়েস করবেন আর কি। তো সিলেবাসের সম্পর্কে যদি বলি, আমাদের এখানে আমি অলরেডি অনেকেই ক্লাস দিয়েছে, ম্যাক্সিমামই আমি দেখছি যে ক্লাস 3 থেকে 7, 8 এই পর্যন্ত আছে। তো আমি জুনিয়র এবং প্রাইমারি এই দুইটা নিয়ে আলাদা করে একটু কথা বলবো। তো আমাদের প্রাইমারির যে ব্যাপারটা, প্রাইমারিতে মেইনলি হচ্ছে যে আপনারা ক্লাস 3, 4, 5-এ যারা আছেন তারা এই গ্রুপটাতে অংশগ্রহণ করবেন। এই গ্রুপটাতে মেইনলি আপনার বই, আপনার পঞ্চম শ্রেণীতে বইয়ের মধ্যে যেই টপিকগুলো পড়ে, যেমন হচ্ছে গসাগু লসাগু থাকে, উৎপাদক থাকে, তারপর হচ্ছে ঐকিক নিয়ম, শতকরা, গড়, জ্যামিতির কিছু বেসিক অংশ থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার 100% ক্লিয়ার থাকা লাগবে প্রথমত অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে? এখন প্রশ্নটা কিভাবে আসে, যেমন আজিজ স্যার অলরেডি বলেছেন, বা আমরা মোটামুটি যারা অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছি একবার দুইবার জানি যে অলিম্পিয়াডের প্রশ্নগুলো কিন্তু বই থেকে আসে। আসে কোথা থেকে? আসে হচ্ছে, এটা হচ্ছে যে আপনার ম্যাথের বেসিকটা এবং অ্যাডভান্স টপিকটা আপনি অন্য বাচ্চাদের থেকে কতটুকু আগে আছেন, আপনার সহপাঠী থেকে কতটুকু আগে আছেন, সেটার জাজমেন্টটাই হয় হচ্ছে কিন্তু অলিম্পিয়াডের পরীক্ষার মাধ্যমে। তাহলে প্রশ্নটা অবশ্যই একটু কঠিন হতে হবে। তো সেক্ষেত্রে তারা কোশ্চেনটা করে কি, আপনাকে সেই উৎপাদক বা ফ্যাক্টর এই রিলেটেড কোশ্চেনটাই করবে, কিন্তু সেটাই একটু এক ধাপ উপরে গিয়ে করবে। ব্যাপারটা মনে হয় আমি বুঝাতে পেরেছি সবাইকে, যে আসলে আমরা বইয়ের যে কোশ্চেনটা দেখি উৎপাদক নিয়েই কোশ্চেনটা, আমরা গসাগু লসাগু করেছি, কিন্তু ওই গসাগু লসাগুর কোশ্চেনটা আপনাকে এমন ভাবে দিবে যে আপনি কনসেপ্টটা না বুঝলে, কোশ্চেনটাতে কি বলেছে সেটা যদি না বুঝেন, এবং পুরোপুরি একটা নতুন অঙ্ক পাবেন। আপনি দেখা যাবে যে গত 5-7 বছরের
অলিম্পিয়াডে কোশ্চেন সলভ করেছেন, কিন্তু তারপরে কিন্তু হুবহু কোনো কোশ্চেন আসবে না। কারণ কি, তারা নতুন একটা কোশ্চেন দেয় যে আপনি কোশ্চেনটাকে কিভাবে সলভ করার চেষ্টা করতেছেন, এই জিনিসটা বোঝার জন্য। সো এখানে আপনার চিন্তা ভাবনার ব্যাপারটা তারা অনেক বেশি প্রাধান্য দেয়, যে আপনি কতটুকু চিন্তা ভাবনা করতে পারেন। তো আপনার প্রাইমারি ক্যাটাগরির জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই উৎপাদক বা সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা, এগুলো থেকে প্রশ্ন আসে শুরুর দিকে। নর্মালি হচ্ছে যে আমরা যে পরীক্ষা দিব সামনে, সেখানে দেখা যাবে যে আঞ্চলিক বা প্রিলিমিনারি যে অনলাইনে পরীক্ষাটি দিবেন, 8টা কোশ্চেনের জন্য 1 ঘন্টা সময় দিবে। তো এর মধ্যে হচ্ছে যে আপনি 8টা কোশ্চেনের মধ্যে ক্যাটাগরি পাবেন, যে প্রথম 3টা বা 4টা একটু সহজ, তারপরে 2টা একটু কঠিন, তারপরে 2টা আরো কঠিন। তো প্রথম দিকে যে সহজ, এগুলো হচ্ছে গসাগু লসাগু, তারপর হচ্ছে এই যে উৎপাদক বা হচ্ছে যে আপনার জ্যামিতি সম্পর্কিত বা হচ্ছে যে আপনার এই সংখ্যা সম্পর্কিত, এগুলো থেকে আসে কোথায় সহজ। আর একটু যদি কঠিনে যায়, কঠিনের ক্ষেত্রে হচ্ছে ধারা বা সিরিজ, যেটা হচ্ছে আমরা ক্লাস 7-8 থেকে আগে শিখতাম, বা 8-9-10-এ গেলে এই জিনিসটার পুরোপুরি ধারণা আসে। সেই জিনিসটার কিন্তু কিছু কিছু কনসেপ্ট আপনাদের এখানে চলে আসে। তো মোটামুটি এই 3টা 4টা টপিক থেকেই প্রাইমারি গ্রুপে বেশি কোশ্চেন করে, যে সংখ্যার ধারণা নিয়ে, তারপর হচ্ছে যে আপনার জ্যামিতি, অ্যালজেব্রার কিছু অংশ থাকে, আর হচ্ছে যে কম্বিনেটরিক্সটা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তো মেনলি এই 3টা 4টা টপিক থেকে প্রাইমারিতে কোশ্চেন বেশি আসে। আর জুনিয়রের কথা যদি বলি, এই 4টা টপিকের বাইরেও জুনিয়র হচ্ছে কম্বিনেটরিক্স অ্যান্ড ফাংশন, মডুলার অ্যালজেব্রা, এই 3টা টপিক থেকে অনেক সময় কোশ্চেন করে। বিশেষ করে কঠিন কোশ্চেন গুলো এখান থেকে করে আর কি। ফাংশন থেকে একটা কোশ্চেন আসে অনেক সময়, অনেক সময় আসে না। এবং সেটা হচ্ছে কি, ফাংশনটা আসলে ক্লাস 8-এর বইয়ের মধ্যে পড়ানো হয় না, তো এটা একটু অ্যাডভান্স লেভেল থেকে আসে। 8 নাম্বার 10 নাম্বার লাস্টের দিকের কোশ্চেনটা ম্যাক্সিমাম সময় ফাংশন একটা দেয়। শুরুটা করা হচ্ছে সেই উৎপাদক বা হচ্ছে সংখ্যা নিয়ে, মাঝখানে হচ্ছে যে আপনার ধারা বা কম্বিনেটরিক্স নিয়ে থাকবে, এরপর জ্যামিতির কোশ্চেন থাকে, তারপর হচ্ছে ফাংশন বা মডুলার অ্যালজেব্রা নিয়ে কোশ্চেন গুলো থাকে। তাহলে মোটামুটি ভাবে জুনিয়র এন্ড হচ্ছে যে যারা প্রাইমারি, আপনারা আপনাদের সিলেবাসটা কি সবাই বুঝতে পেরেছেন, যে আসলে কোন ধরনের কোশ্চেন গুলো আসে বা বেশি আসে এরকম? আশা করি আমার উত্তরটা পেয়েছেন সবাই। Yes, sir. থ্যাংক ইউ Yes, স্যার, sir. অনেক ডিটেলসে বলেছেন। আশা করি আমাদের স্টুডেন্টরাও বুঝতে পেরেছে। আর অনেক প্যারেন্টসের আসলে একটু ভীতি থাকে বা ওনারা আসলে বুঝতে পারে না। তো আজিজ স্যার হচ্ছে এটা একটু বলবেন যে গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি কি আমাদের একাডেমিক ম্যাথের থেকে আলাদা কিনা? আসলে কিছুটা তো আলাদা। আমাদের একাডেমিক ম্যাথে যেমন সবসময় আসলে কি নির্ভর করা হয়, আমাদের প্রত্যেকটা অধ্যায় শেষে কিছু প্রশ্ন থাকে। আহ, কিছু বাচ্চারা হয়তো বা দেখা যাচ্ছে যে প্রশ্নগুলো প্র্যাকটিস করে, অনেক সময় না বুঝে একটু মেমোরাইজ করে। কিন্তু অলিম্পিয়াডের ব্যাপারটা কিন্তু মূল ধারার থেকে একটু আলাদা হবে। অর্থাৎ আমার যে টপিক আছে, আরিফ যেটা বলছিলেন যে টপিক থেকে কোশ্চেন আসবে, কিন্তু টপিকের থেকে সবসময় ওই কনসেপ্টটা কেমন হলো কিনা, এর উপর ভিত্তি করে একটু হায়ার অর্ডার অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আসবে। সেগুলো কি সোজার আন্ডারে। এরপর যখন আরেকটু কঠিন আসবে, যেমন দেখা যাচ্ছে যে স্যার যেটা বলছিলেন যে প্রথম 3-4টা বা 5টা কোশ্চেন মোটামুটি একটু সোজা আসছে, এরপরের 6 থেকে আসলে 10 পর্যন্ত একটু বাইরের টপিক থেকেই আসে, যেটা ধারণা হয়তো বা ক্লাস বইতে একটু অল্প দেওয়া আছে। যেমন আমি যদি একটা ক্লাস 3-র বাচ্চার কথা চিন্তা করি, ওকে কিন্তু আসলে 3, 4, 5 3 ক্লাসেরই আসলে বেসিক টপিক সম্পর্কে ধারণা থাকতেই হবে, যেটা ওদের একাডেমিক বইতে আছে। এরপর এছাড়াও কিন্তু ওর জন্য আরো কিছু বাইরের টপিক একটু একটু অ্যাডভান্স লেভেলের একটু প্রিপারেশন নেওয়া লাগবে। সো ওর জন্য কিন্তু প্রায় অনেকাংশেই অনেক কিছু বাইরের। তো এই ক্লাসের ডিভাইডেশনটা থাকার জন্য, যেহেতু 3 শ্রেণীতে মিলে একটা ধাপ হচ্ছে, এই কারণে আসলে ওর জন্য কিন্তু একাডেমিকের বইয়ের বাইরেই অনেকটুকু আসলে পড়ে যাচ্ছে। সো শুধু বইয়ের টপিক গুলো সম্পর্কে ভালো ধারণা, সবসময় আসলে যে কোনো প্রিপারেশন নিতে হলে বইয়ের টপিক সম্পর্কে আগে ভালো ধারণা থাকা উচিত। এরপর টপিক ভিত্তিতে স্যার যেটা বলছিলেন, আরিফ স্যার, যে প্রাইমারিতে 4টা ধাপ 3টা ধাপ থেকে মেনলি কোশ্চেন করা হয়, জুনিয়র গ্রুপে 4টা ধাপ থাকে, এরপর ফাংশন থেকেও মাঝে মধ্যে কোশ্চেন করে। ওই কোশ্চেন গুলো বা ওই ধারার সম্পর্কে আসলে প্রিপারেশন নেওয়া উচিত। থ্যাংক ইউ স্যার, আশা করি একটু ক্লিয়ার হয়েছে যারা যারা জানতে চেয়েছিলেন।
যেহেতু আসলে পরীক্ষার ডেটটাও দিয়ে দিয়েছে, 3 তারিখেই ওদের পরীক্ষা, তো অনেকের আসলে একটু ভয়ভীতি কাজ করছে বা প্রস্তুতিটা কেমন হবে। তো বেশি যে প্রশ্নটা আসে, আঞ্চলিক পর্যায়ে যেতে হলে বা আঞ্চলিক পর্যায়ে পার করতে হলে কি ধরনের প্রস্তুতি নিতে হবে বা কি কি টপিক জানতেই হবে। সো আরিফ স্যার হচ্ছে এই বিষয়টা আমার মনে হয় একটু ভালো বলতে পারবেন। স্যার একটু বলবেন। ধন্যবাদ ম্যাডাম। আমি যদি বলি, সবাই চায় আসলে যে আহ, আমরা যে কোনো একটা পরীক্ষায় দিলে চাই সেটা উত্তীর্ণ হওয়ার জন্য। তো আমাদের যে পরীক্ষাটা অনলাইন বেসড হবে 3 তারিখে, এই অনলাইন বেসড কোশ্চেনটা দেখা যায় যে ম্যাক্সিমাম সময় তারা একটু কঠিন করে, আঞ্চলিক থেকে অনলাইনের কোশ্চেনটা একটু কঠিন হয়। এটা কেন আমি বলবো, কারণ হচ্ছে যে অনলাইনে আপনি বাসায় বসে পরীক্ষা দিচ্ছেন, আপনার হাতে আপনার স্মার্টফোন আছে, আপনার আশেপাশে আপনার ভাই বোন আছে, বড় ভাই বোন। তো দেখা যায় তারা সেটা ধরে নেয় যে আসলে বাসায় বসে আপনি পরীক্ষা দিলে তারা আপনি কিভাবে পরীক্ষা দিচ্ছেন এই জিনিসটা তারা ফুললি জাজ করতে পারে না। এখন আগে দেখা যেত যে এই অনলাইন ভিত্তিক পরীক্ষাটা হতোই না, ডিরেক্ট আমরা আঞ্চলিকে পরীক্ষা দিতাম, সেটা 2016-17 আগের। বাট করোনার সময়টাতেই প্রথম অনলাইন পরীক্ষা শুরু হয় এবং এরপরে দেখা যায় ম্যাথ অলিম্পিয়াড এতটাই জনপ্রিয় হয়ে যায় যে প্রচুর মানুষ পরীক্ষা দিচ্ছে। তো আঞ্চলিকটা তাদের জন্য দেখা যায় যে অ্যারেঞ্জ করতে গেলে অনেক স্টুডেন্ট চলে যায়, যেটা কারণে তারা প্রথমে একটা প্রিলিমিনারি পার্ট নেয়, যেখানে আপনার 8টা থেকে 10টা প্রশ্ন থাকবে এবং 1 ঘন্টা সময় দেওয়া হবে। কম্পারেটিভলি সময়টা এখানে একটু কম দেওয়া হয় যাতে সবাই একটু দ্রুত আনসার করতে পারে। তো এটা হচ্ছে প্রিলিমিনারিতে দেখা যায় 8টা থেকে 10টা কোশ্চেন বা 12টা কোশ্চেন যাই দিক, এর মধ্যে প্রথম 4টা আমি যেটা বলেছি সহজ থাকবে, এরপরের 4টা একটু কঠিন, তারপরে এগুলো আরেকটু কঠিন। তো যারা হচ্ছে যে দেখা যাচ্ছে যে কোনো রকম প্রিপারেশন নেননি, এখন প্রিপারেশন নিতে চাচ্ছেন, তাদের জন্য আমার যেটা সাজেশন থাকবে যে আপনারা বইয়ের পার্ট গুলো যেগুলো আপনারা ক্লাস 5-4 শিখেছেন, এগুলো ভালো করে প্রিপারেশন নিয়ে বা এগুলো সম্পর্কে একটু ভালো একটা ধারণা নিয়ে পরীক্ষা দিতে বসেন। আর যারা অলরেডি ম্যাথ অলিম্পিয়াডে এক্সপিরিয়েন্সড, অলরেডি 1 বা 2 বার পরীক্ষা দিয়েছেন, এবার 3য় বার পরীক্ষা দিচ্ছেন এরকম, তাদেরকে আমি বলবো যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে আপনারা যদি যারা পার্টিসিপেট করেন, 2-1টা বইয়ের কথা যদি আমি বলি এখানে, গণিত অলিম্পিয়াডের মোস্তফা কামাল বিপ্লব স্যারের প্রাইমারি এবং জুনিয়রের জন্য বিগত বছরের প্রশ্ন সলভিং এর কিছু 2টা বই আছে। এটা প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি এরকম ধাপে ধাপেই দেওয়া আছে। যারা প্রাইমারিতে আছেন তারা চাইলে প্রাইমারি বইটা নিয়ে সেখানে প্রশ্ন এবং উত্তর কিছু কিছু দেওয়া আছে, সেখান থেকে দেখে প্র্যাকটিস করতে পারেন। আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট 60 থেকে 70% কোশ্চেন আনসার করতে হবে। মানে 10টা যদি কোশ্চেন থাকে আপনাকে 5টা থেকে 6টা অ্যাটলিস্ট অ্যাকুরেট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা বলি যে প্রথম দিক থেকে 5টা 6টা বা 7টার মধ্যে যদি বা 8টার মধ্যে যদি আপনি 6-7টা ক্লিয়ার করে ফেলতে পারেন যে হ্যাঁ শিওর, তাহলে মোটামুটি ধরে রাখতে পারেন যে হ্যাঁ আমি আঞ্চলিক পর্যায়ে যেতে পারবো। আঞ্চলিক পর্যায়ে মেইনলি কোন অঞ্চল ভিত্তিক কুমিল্লা চট্টগ্রাম যখন পরীক্ষা হবে অফলাইনে, সেক্ষেত্রে আপনার তখন কোশ্চেনটা কম্পারেটিভলি স্ট্যান্ডার্ড হয়, অনলাইনের থেকে আরেকটু সহজ হয়। তো সেক্ষেত্রে দেখা যায় 1 ঘন্টার সময় আপনাকে 8টা থেকে 10টা প্রশ্ন দিবে, একই প্যাটার্ন, একই ধরনের টপিক থেকেই প্রায় কোশ্চেন করে, প্রত্যেকটা টপিক ধরে ধরেই তারা কোশ্চেন করে, কোনো টপিক তারা দেখা যায় মিস করতে চায় না, মিক্স আপ করেও কোশ্চেন করে, যে অ্যালজাবরার সাথে অন্য কিছু একটা মিক্স আপ করে দিই, জিওমেট্রি মিক্স করে দিই, ঠিক আছে, জ্যামিতি মিক্স করে দিই, এভাবে দেয়। তো যারা প্রিপারেশন নিয়েছেন এর আগে থেকে তাদেরকে আমি বলবো বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার জন্য। আর যারা এবার প্রথমবার এক্সপিরিয়েন্সের জন্য দিচ্ছেন, আমি বলবো আপনার একাডেমিক বইগুলো নিয়ে একটু ভালো ধারণা নিয়ে পরীক্ষা দেন, এক্সপিরিয়েন্স নেবেন। এরপরে যদি আপনার কাছে মনে হয় যে না আমি আরেকটু ভালো প্রিপারেশন নিলে হয়তো বা আমি আরো ভালো করতে পারতাম, তাহলে সেটার জন্য আমরা আছি। ইনশাল্লাহ আমাদের নেক্সট বছর আবার নতুন ব্যাচ চালু হবে। তো সেখানে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদেরকে একদম ফার্স্ট টু লাস্ট যে গাইডলাইনটা, সেই গাইডলাইনটা আমরা সম্পূর্ণভাবে পুরো বছর ধরে প্রোভাইড করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ফাইজা বিনতে বাহার চ্যাট বক্সে লিখেছে যে অনলাইন বাছাই পর্বে সিকিউ হবে নাকি এমসিকিউ হবে, জানাবেন প্লিজ স্যার, যদি একটু ক্লিয়ার করে দিতেন। এটা হচ্ছে যে তারা কোশ্চেন দেয়, এটা হচ্ছে যে গুগল ফর্ম টাইপের একটা, যে কোনো একটা প্ল্যাটফর্মে তারা পরীক্ষা নিবে। আর এখানে কয়েকটা কোশ্চেন এমসিকিউ থাকে, কয়েকটা কোশ্চেন ডিরেক্ট অ্যান্সার আপনাকে লিখে দিতে হয়, বাট ম্যাক্সিমাম কোশ্চেন সেখানে এমসিকিউ থাকে। ধন্যবাদ স্যার, আশা করি ফাইজা তার উত্তর পেয়েছে। অন্য আরেকজন সামারা মুনজারিন জানতে চেয়েছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। আজিজ স্যার যদি টাইম ম্যানেজমেন্ট নিয়ে সামারাকে একটু টিপস দিতেন। অনলাইনের জন্য আসলে এখন যে বাছাই পর্ব পরীক্ষাটা, এবারের পরীক্ষাটা তো আমি ভুল না করলে 1 ঘন্টার হবে।
অর্থাৎ 3 তারিখে ওদের যে পরীক্ষাটা থাকবে, কিন্তু পরবর্তীতে যে আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে গিয়ে তখন ওদের আসলে সময়টা আরো বৃদ্ধি পায়। গণিত অলিম্পিয়াডে আসলে টাইম ম্যানেজমেন্টের জন্য খুব বেশি ওভাবে সমস্যাটা হয় না। যেটা আসলে প্রবলেম হয়ে যায় যে আসলে কোশ্চেনের আন্ডারস্ট্যান্ডিং এ। কোশ্চেন যদি আসলে, যেহেতু একটু ট্রিকি টাইপ কোশ্চেন হয়, কোশ্চেন একটু লেন্দি হয়, যেটাতে আসলে আমরা অভ্যস্ত না। সো কোশ্চেন গুলো আসলে ধরতে একটু সমস্যা প্রথমে হয়। সো যারা আসলে কোশ্চেন গুলো ধরে ফেলতে পারে, খুব বেশি আসলে টাইমের জন্য আনসার করতে পারিনি, যেটা আমাদের একাডেমিতে হয়, সেই প্রবলেমটা আসলে ফেস করতে হয় না। কিন্তু প্রবলেম হচ্ছে যে আসলে কোশ্চেনটাই আসলে বাচ্চারা হয়তো বা অনেক সময় ধরতে পারে না যে আসলে আমাকে কোন প্রসেসে আগানো উচিত, কি করে করলে আসলে আমি খুবই কাছাকাছি আনসারে যেতে পারবো। সো এই জন্য আসলে যদি প্রিপারেশনটা যদি একটু সলিড হয়, বেসিক নলেজটা একটু ভালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আসলে উম, সময়ের ভিতরে যে অঙ্কগুলো পারার কথা সেই অঙ্কগুলো আসলে ইজিলি পেরে যাবে। আর আইস স্যার যদি একটু বলতেন, স্যার আঞ্চলিক এবং আমি ভুল না করলে তো ওখানেও 3 ঘন্টাতেই সময় দেওয়া হয়, তাই না স্যার? এটা হচ্ছে যে বছর বছর একটু চেঞ্জ করে। অনলাইনটা আসলে গত 3-4 বছর ধরে নিচ্ছে, তো অনলাইনে ম্যাক্সিমাম সময় 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট রাখা হয়। আর অফলাইনে যেটা, সেটা হচ্ছে যে কোনো সময় আঞ্চলিকে ম্যাক্সিমাম সময় 1 ঘন্টা 15 মিনিট রাখা হয়, কিন্তু ন্যাশনালে যেটা হয় সেটা 3 ঘন্টা ধরে হয়। সেটা একটু লেংদি হয়, 12টা কোশ্চেন থাকে এবং ওইখানকার কোশ্চেন গুলো যথেষ্ট কঠিন হয়, এবং সেটার জন্য 3 ঘন্টা সময় দেওয়া হয়। টোটাল 3 ঘন্টার পরীক্ষাটা হয় তখন 12টার জন্য। আর আঞ্চলিকের ক্ষেত্রে দেখা যায় 10টা বা 12টা যাই দিক না কেন, 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষাটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। অঙ্কিত বিশ্বাস জানতে চেয়েছে স্যার এক্সাম কবে হবে। এক্সামের আসলে ডেট দিয়ে দিয়েছে, জানুয়ারি 3 তারিখে অনলাইন বাছাই পর্বটা হবে। 31শে ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় আছে, যারা যারা রেজিস্ট্রেশন করনি এর মধ্যে করে ফেলতে পারো। আর নিচে আরেকজন জানতে চেয়েছে, মোহাম্মদ কামরুজ্জামান নাম। উনি জিজ্ঞেস করেছেন যে এক্সামের রেজিস্ট্রেশন করার প্রসেস কি এবং এর জন্য কি কোনো ফি দিতে হয় কিনা, এবং নির্দিষ্ট কোনো সাইট আছে কিনা। স্যার একটু বলবেন। আচ্ছা, অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য online.matholympiad.organization.bd আমি কমেন্টে এটা দিয়ে দিব, সরি চ্যাট বক্সে আমি এটা দিয়ে দিব লিঙ্কটা। আপনারা এখান থেকে লিঙ্কটা কপি করে রাখতে পারেন। এখানে গিয়ে আপনারা হচ্ছে যে অনলাইনে আবেদনটা করবেন। অনলাইনে আবেদনের জন্য এটা ফ্রি রেজিস্ট্রেশন। জাস্ট রেজিস্ট্রেশনে কিছু ইনফরমেশন চাবে, কোন ক্যাটাগরিতে পরীক্ষা দিবেন সেই জিনিসটা সেখানে দিতে হবে। ধন্যবাদ স্যার, আশা করি যিনি প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন। আহ, এর বাইরে অভিভাবকদের একটা প্রশ্ন থাকে, কমন প্রশ্ন, যে গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি কি বাচ্চাদেরকে সাধারণ গণিত বুঝতে সাহায্য করবে কিনা, বা ওদের আসলে ম্যাথে ইমপ্রুভমেন্ট কতটুকু হবে। আজিজ স্যার একটু এটা সম্পর্কে ভালো বলতে পারবেন আমার মনে হয়, স্যার একটু বলবেন। ধন্যবাদ। আসলে হ্যাঁ, এটা আসলে খুবই কমন কোশ্চেন, যে ধরেন আমি শুধু গণিত অলিম্পিয়াডের কথা বলবো না, যে আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একাডেমিকের বাইরে যে আমি আমার বাচ্চাকে ইনভলভ করাবো কি করাবো না। আর সেখানে আসলে গণিত অলিম্পিয়াডের মতো একটু কঠিন, যেখানে আসলে একটু সময় দেওয়া লাগে, সেই জায়গা করাটাও কতটুকু যৌক্তিক। এই প্রশ্নটার আসলে উত্তরটা খুবই সিম্পল। দেখেন, আহ, আমরা যখন নর্মালি চিন্তা করি, যখন আমি এখন এই পর্যায়ে এসে আল্লাহর রহমতে যেহেতু আসলে বিভিন্ন ন্যাশনালিটির স্টুডেন্টের সাথে আমার কমিউনিকেশন করার সুযোগ হয়েছে, আমি যখন দেখি বা আমি যখন আমার একাডেমিকের দিকে একটু তাকাই, আমি কিন্তু খুব বেশি চিন্তা করি না যে আমি আসলে ক্লাস 5-এ কি করেছি, ক্লাস 6-এ কি করেছি, কেমন রেজাল্ট করেছি। কিন্তু যে জিনিসটা আমার ক্লাস 5 এবং 6 থেকে এখন পর্যন্ত এসেছে, সেটা হচ্ছে যে আমি আসলে গণিতটাকে কি করে ট্যাকেল দিয়েছি, এবং তখন আমার বেসিকটা কতটুকু ভালো হয়েছে। আমাদের বইটার দিকে যদি একটু তাকান, গভর্নমেন্টের চেঞ্জের জন্য আসলে প্রত্যেক বিগত 2 বছরের আগেই দেখা যাচ্ছে বইটা চেঞ্জ হয়েছিল, এই বছর আবার হয়তো চেঞ্জ হবে। যারাই আপনারা জয়েন করেছেন তাদের বাচ্চাদের, তো এতে করে আসলে হয়ে যায় কি, যে ওদের বেসিকটার জন্য ভালো হয় না। আপনারা যারাই আছেন, ওরা যদি একটু কষ্ট করে কখনো
ইংলিশ মিডিয়ামের কোশ্চেন বইগুলো একটু দেখবেন, ওদের আসলে কিন্তু খুবই বেসিক ধারাতে আসলে খুব ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ানো হয়, এবং আমরা যখন ইউনিভার্সিটিতেও গিয়েছি আমরা দেখেছি যে উম, বিভিন্ন টপিকে ওরা আমাদের থেকে অনেক ভালো। কারণ ওরা বলছে যে আমরা তো এগুলো স্কুল কলেজে পড়েছি, কিন্তু আমরা আসলে বাংলা ভার্সনে কখনোই পড়ি না। তো আমি তখন বইগুলো যখন একটু ঘাটাঘাটি করলাম, আমি দেখলাম যে আসলে এখানেই তো আসলে মূল পার্থক্যটা হয়ে যাচ্ছে। এখন যখন আমি এখানে এসেছি, আমি যখন এখন আসলে চাইনিজ বলেন বা জাপানিজ বলেন ওদের সাথে যখন তুলনা করি, তখন দেখি যে আসলে ওরা বলছে যে আমরা ইউনিভার্সিটিতে এসে যেটা পড়ছি এখন, ওরা বলছে যে মানে পিএইচডি লেভেলে এসে তখন ওরা বলছে যে আমরা তো এগুলো আসলে কিছু কলেজে কিছু আসলে আন্ডার গ্র্যাড বিএসসি করার সময় পড়েছি। তো আমাদের এডুকেশন সিস্টেমটাতে এই প্রবলেমটা কিন্তু শুরু থেকেই ছিল। তো এখন যারা আসলে এই রকম কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সাথে যুক্ত থাকে, ওরা কিন্তু আসলে একটু ওদের বেসিকটা অন্য একটু বাকি বাচ্চাদের থেকে আলাদা হয়। প্রথম পয়েন্ট হচ্ছে এটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে গণিত অলিম্পিয়াডের আপনি যদি মূল থিমটাই চিন্তা করেন, স্কুলে যখন বাচ্চারা পরীক্ষা দেয় আপনি দেখবেন যে একটি অঙ্ক আমরা বারবার বলি হ্যাঁ অঙ্ক প্র্যাকটিস করেছে কিনা, এই চ্যাপ্টার করেছে কিনা, ওরা কিন্তু বারবার খাতায় লিখতে লিখতে যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে ওদের কাইন্ড অফ মুখস্থ হয়ে যায়। এখন স্কুলগুলো যখন কোশ্চেন করে হয়তো মাঝে মধ্যে ভ্যালু চেঞ্জ করে দেয়, মাঝে মধ্যে ভ্যালুও চেঞ্জ করে না। তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চাদের আগে থেকে উত্তর মুখস্থ, যে এই অঙ্কের উত্তর আসবে এটা। কেন? কারণ ওরা বারবার প্র্যাকটিস করেছে, যেটা ভালো, আমি খারাপ কখনোই বলছি না, কিন্তু প্রবলেমটা যেটা হয়ে যায় অনেক সময় ওদের কনসেপ্টের ঘাটতি রয়ে যায়। আমরা হয়তো বা কোশ্চেন কখনো করি না যে আচ্ছা এই কোশ্চেনটা যদি এইভাবে পরিবর্তন হতো, বা তুমি তো ওই চ্যাপ্টারে এটা পড়েছো, এখানে যদি এই ওই চ্যাপ্টারের একটা টপিক বা কনসেপ্টে যদি একটা লাইন দিয়ে দেয় তখন তুমি কি করে সলভ করতে? তখন হয়তো বাচ্চারা ওইভাবে চিন্তা করেনি কারণ লাগেনি। কিন্তু গণিত অলিম্পিয়াডে করার জন্য কিন্তু গেমটা এমন না। পুরো গেমটাই আলাদা হয়ে যায় যে হ্যাঁ ওকে তখন চিন্তা করতে হয়, আমি কোশ্চেন কমন পাবো না। সো আমাকে কোশ্চেনটা আগে বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে, এইভাবে যদি পরিবর্তন হয় তাহলে আমি কি করব, যদি এই কোশ্চেনে আরো নতুন কিছু অ্যাড করে তখন আমি কি করে আগাবো। তো এতে করে হয় কি ওদের চিন্তা শক্তির একটু বিকশিত হয়, যাতে করে শুধুমাত্র গণিত অলিম্পিয়াডের না, আপনি দেখবেন যে যারা আসলে অলিম্পিয়াডে ভালো করে মোস্টলি আমাদের স্টুডেন্ট, তারা আমি সবসময় দেখেছি যে তার স্কুলের রেজাল্টও খুবই ভালো করে। কারণ হচ্ছে যে ওরা জানে আসলে আমি আসলে গতানুগতিক ধারাতে আমাকে পড়াশোনা করলে হবে না। আর যখন কেউ গতানুগতিক ধারা থেকে একটু বের হয়ে আসে, যখন সে বোঝার চেষ্টা করে, আলটিমেটলি ও যেই জায়গায় যাক না কেন, ওর কিন্তু সবসময় আসলে ও ভালো রেজাল্ট নিয়ে আসে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, অনেক ভালো বলেছেন। আমাদের একজন পার্টিসিপেট ভালো একটা প্রশ্ন করেছে, সিদ্ধার্থ। ও লিখেছে, স্যার আমি ক্লাস 6-এ পড়ি, এখন 7-এ উঠছি, আমার কি ক্লাস 8-এর বইও পড়তে হবে কিনা? আরিফ স্যার, একটু যদি এ সম্পর্কে বলতেন। এইটের বইটা আসলে পুরোটা করে আপনার জন্য সেটা ফ্রুটফুল বা লাভজনক হবে না। আমি যেটা বলবো হচ্ছে যে যেই টপিক গুলোর কথা আমি বলেছি, ক্লাস 8-এ পুরাতন বইটা, যেটা নতুন বই না, নতুন যে কারিকুলামের বইটা না, পুরাতন কারিকুলামে কিন্তু প্রথম যে চ্যাপ্টারটাই ছিল প্যাটার্ন। তো দেখা যাচ্ছে ওই যে প্যাটার্ন, আমি যে ধারার কথা বলেছিলাম, সেটাই কিন্তু আপনার ম্যাথ অলিম্পিয়াডের একটা গুরুত্বপূর্ণ টপিক। তার সাথে হচ্ছে যে আপনার যেমন অ্যালজেব্রা, ক্লাস 8-এ অ্যালজেব্রা কিছু কঠিন সূত্র ধরে অঙ্কগুলো বা উৎপাদকের বিশ্লেষণ এগুলো আছে, সেটা আপনার লাগবে। তো কিছু কিছু টপিক লাগবে অবশ্যই ক্লাস 8-এর বইয়ে, কিছু কিছু টপিক, যেহেতু তারা 6, 7 এবং 8 এই তিনটা ক্লাসের জন্য একটা প্রশ্ন করতেছে, তারা কিন্তু এমন প্রশ্ন করবে না যে ক্লাস 8-এর স্টুডেন্টরাই ফার্স্ট হবে, ক্লাস 6, 7-এর স্টুডেন্টরা আসলে পারবে। তো তারা কোশ্চেনটা 8-এর থেকে একটু হায়ার লেভেলে করবে। তো আপনাকে অবশ্যই ক্লাস 8-এর বেসিক যে নলেজটা, টপিক গুলো, সেই টপিকের বেসিক নলেজ গুলো আপনাকে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। ধন্যবাদ স্যার। মোহাম্মদ কামরুজ্জামান জানতে চেয়েছেন, অলিম্পিয়াডের কোর্স কি আপনাদের আছে? কোর্স ডিউরেশন কত দিনের? জি, আমাদের আসলে অলিম্পিয়াড কোর্স চলমান। আমাদের এই দুজন শিক্ষক মহারথী, ওনারাই আসলে অলিম্পিয়াড কোর্সটা অর্গানাইজ করেছেন। আর আমাদের ডিউরেশন হচ্ছে এক একটা লেভেলের 3 মাস করে, আমাদের টোটাল 3টা লেভেল হয়। বর্তমানে আমাদের যে লেভেলটা চলছে এটা হচ্ছে 2024 সালে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য। 25 সাল থেকে আমাদের জানুয়ারি থেকে আবার আরেকটা ব্যাচ শুরু হয়ে যাবে। অন্য আরেকজন প্রশ্ন করেছে, 3 তারিখ কি আমাদের মেসেজ দেয়া হবে? সে জানতে চেয়েছে রেজিস্ট্রেশনের পর কি মেসেজ দেওয়া হবে বা এরকম কিছু, স্যার যদি একটু বলতেন। রেজিস্ট্রেশনের জন্য হচ্ছে যে আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন 31 তারিখের পর আপনাদেরকে একটা ফেসবুক গ্রুপে জয়েন করে দেওয়ানো হবে।
ফেসবুক গ্রুপে জয়েন করার পরেই তারপর সেখানেই সব আপডেটগুলো আপনারা পাবেন। প্রথম ধাপটা হচ্ছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলা, এরপর তারাই আপনার সাথে যোগাযোগ করবে, আপনাকে অ্যাড করবে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ। পরীক্ষার জন্য লিঙ্ক সেখানেই দিয়ে দেওয়া হবে। পরীক্ষা দেওয়ার পর যদি কোনো ডকুমেন্ট সাবমিট করা লাগে, যেমন আপনারা তো পরীক্ষাটা দিয়েছেন অনলাইনে, জাস্ট ওইখানে অ্যান্সারটা বা মাল্টিপল চয়েস দিয়েছেন, কিন্তু আপনি যে খাতাটাতে রাফ করেছেন, যে খাতাটাতে আপনি অঙ্কগুলো করেছেন, সেটারও ছবি তুলে দেওয়া লাগবে। তো সেটা হচ্ছে যে অলিম্পিয়াডে তারা যে রুলস রেগুলেশন গুলো আপনাদেরকে দিয়ে দিবে পরীক্ষার একদিন আগে, সেটাই আপনাকে মেনটেন করতে হবে। এখন গত বছরে যেটা ছিল, পরীক্ষা দিয়েছে, দেওয়ার পরে তারপর আবার সেটার ছবি তুলে তাদেরকে পাঠাতে হয়েছে, যেটা রাফ করেছে। তারা এটা একটা ভেরিফিকেশন চায় যে একটা বাচ্চা সবগুলো ম্যাথ পেরেছে, সে আসলে খাতায় কি করেছে। তো ওই জিনিসটা তারা দেখতে চায় আর কি। তো সেটার জন্য হচ্ছে যে রাখা ভেরিফিকেশনের জন্য। বাট মেইন ইয়াটা হচ্ছে যে আপনি যে অ্যান্সারটা প্রোভাইড করতেছেন তাদেরকে অনলাইন, সেটা। তারপর হচ্ছে সেকেন্ডারি হচ্ছে যে আপনি যে রাফের অংশটা, সেটা যে আপনি তাদেরকে প্রোভাইড করতেছেন, সেটা আশা করি এই বছরও ওই সেম জিনিসটাই থাকবে। ধন্যবাদ স্যার। একজন জানতে চেয়েছে পঞ্চম শ্রেণীর জন্য কি ধরনের অঙ্ক করব স্যার? আহ এটার উত্তর অলরেডি আমি একবার দিয়েছিলাম, যে পঞ্চম শ্রেণী যারা আছেন, যদি অলরেডি আপনি প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে বিগত বছরের প্রশ্নগুলো একটু সমাধান করবেন, যেটা ম্যাথ অলিম্পিয়াড বিগত বছরের প্রশ্ন। মোস্তফা কামাল বিপ্লব স্যারের যে বইটা গণিত অলিম্পিয়াড প্রস্তুতি, যেখানে প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি লেভেল অনুযায়ী আলাদা আলাদা বই আছে, সেখান থেকে বিগত বছরের প্রশ্ন এবং সলিউশন এগুলো আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে প্র্যাকটিসটা করতে পারেন। এটা আপনার জন্য এখন এই শর্ট সময়ে 1 সপ্তাহের জন্য আপনার জন্য এটাই হচ্ছে শর্ট সিলেবাস। আর যারা একদমই কোনো কিছুই করেনি, তারা হচ্ছে যে নিজেদের বইগুলো একটু ঘাটাঘাটি করে এই বছরটা পরীক্ষা দিবেন এক্সপিরিয়েন্সের জন্য। কারণ আসলে 6 দিন 7 দিন ধরে আপনি পড়ে, যারা এতদিন ধরে প্র্যাকটিস করতেছে তাদের সাথে আপনি কম্পিটিশনে যাচ্ছেন। হোপফুলি আমি চাই আপনি ভালো করেন, বাট সেটা একটু কঠিন, পরীক্ষাটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। তো এবার পরীক্ষাটা দিয়ে আপনি নিজেকে একটু যাচাই করেন, নেক্সট বছরের জন্য আপনি ভালো করে প্রিপারেশন, যদি আপনার গণিতের প্রতি একটু ভালোবাসা। জিহাদ ইসলাম জানতে চেয়েছে ক্যাডেট কলেজের পরীক্ষা অনলাইনে হবে কিনা। জি না, ক্যাডেট কলেজের পরীক্ষা অনলাইনে হবে না। আর ক্যাডেট কলেজে ভর্তি এবং যাবতীয় বিস্তারিত নিয়ে আমাদের অলরেডি একটা সেমিনার হয়ে গিয়েছে। আপনি চাইলে আমাকে নক করতে পারেন, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব। আশা করি আপনি ওখানে বিস্তারিত জানতে পারবেন। আহ, এর বাইরে স্যার আমাদের কাছে ম্যাক্সিমাম অনেকেই জানতে চায় যে জাতীয় পর্যায়ের জন্য আমাদের কি কি জানতে হবে, কি কি থিওরিটিক্যাল বিষয় জানতে হবে, বা কিভাবে প্রস্তুতি নিতে হবে। উম, জাতীয় পর্যায়ে ব্যাপারটা আসলে যারা আঞ্চলিক পর্যায়ে যায়, আঞ্চলিক পর্যায়ে প্রত্যেকটা অঞ্চল থেকে প্রায় 16 থেকে 17টা অঞ্চল ভেদে তারা পরীক্ষা নেয়, বা 12 থেকে 15টা, এটা শিক্ষার্থী অনুযায়ী তারা আলাদা আলাদা করে সেশন করে। এবং করার পরে সেখান থেকে দেখা যায় প্রত্যেকটা অঞ্চল থেকে 10 জন 12 জন করে তারা হচ্ছে যে নিয়ে যায় আঞ্চলিকের জন্য ঢাকার সেন্ট জোসেফে, সেখানে পরীক্ষাটা হয়। সরি, ন্যাশনাল লেভেলটা ঢাকার সেন্ট জোসেফে হয়। এবং সেখানে দেখা যায় প্রত্যেকটা আঞ্চলিক থেকে যে 10-15 জন করে এসেছে, প্রায় 100 150 বা 200 জনের মতো সেখানে অংশগ্রহণ করে। এবং সেই প্রশ্নটা অবশ্যই কঠিন হয়। মানে আপনি প্রাইমারি লেভেলে আছেন তার মানে এই না যে আপনার বইগুলো থেকে ওই টাইপের টপিক থেকে কোশ্চেন করবে। তখন সেই সময়টাতে তারা থিওরি বেসড কোশ্চেনে চলে যায়, মানে সংখ্যা না দিয়ে চলক বা চিহ্ন দিয়ে জিনিসগুলো, কোশ্চেন গুলো কিন্তু ট্রিকি করে দেয়। তো সেটার জন্য আপনাকে হচ্ছে যে তখন ক্লাস পঞ্চম শ্রেণীর জন্য দেখা যায় ফাংশনটা, বা হচ্ছে যে অ্যালজেব্রার যেটা বীজগণিতের যে একটু অ্যাডভান্স লেভেল, বা জ্যামিতির যে একটু অ্যাডভান্স লেভেল, এই জিনিসগুলো একটু দরকার পড়ে। আর ক্লাস 8-এর জন্য তখন মডুলার অ্যালজেব্রা, বা হচ্ছে যে আপনার ফাংশনটা তখন একদম, যে এটা পড়তে হবে, সেট সেট ফাংশন মডুলার অ্যালজেব্রা, এই তিনটা থেকে জুনিয়রে দেখা যায় 100% ন্যাশনালে কোশ্চেন আসে। তো তখন একটু অ্যাডভান্স লেভেলের টপিক চলে যায়, থিওরি বেসড কিছু কোশ্চেন করে, অ্যাটলিস্ট 30-40% থিওরি বেসড করে, আর বাকিগুলো ম্যাথমেটিক্যাল করে। ধন্যবাদ স্যার। কমেন্টে একজন জানতে চাচ্ছেন আমাদের কোর্স সম্পর্কে, কোর্সটা কি 3 মান্থস এর হবে কিনা, আর কোন কোন মাস থেকে শুরু হয়। অনেকের আসলে আমাদের কোর্স সম্পর্কে একটু আগ্রহ জন্মেছে। আজিজ স্যার যদি একটু আমাদের লব্ধির অলিম্পিয়াড কোর্স সম্পর্কে একটু ধারণা দিতেন। কোর্সটা ডিপেন্ড করা ইয়ার বেসিসে। আমরা নর্মালি আসলে এই জারিসটা যেমন বলছিলেন যে কোশ্চেনটা আসলে আমাদের বেসিক একাডেমিকের বইয়ের কনসেপ্টে, বাট আবার একাডেমিকের বইয়ের বাইরে। তো এই জন্য আমরা যখন কোর্স প্ল্যানটা করি, আরিফ স্যার আমি যখন কোর্স প্ল্যানটা করি, আমাদের চিন্তা হচ্ছিল যে আমরা এটাকে একটু লেভেল ওয়াইজ নিয়ে যাই। তাতে করে হবে কি আসলে ওরা
আমরা সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তো আমাদের কোর্সটা আসলে ৩ টা লেভেলে ভাগ করা। প্রতি লেভেলে আসলে আমরা চিন্তা করেছি যে ৩ মাস করে সপ্তাহে ২টা করে ক্লাস থাকে। যেহেতু ওদের স্কুলের প্রেশারও থাকে, সো আমাদের মনে হচ্ছে ২টা করে ক্লাস দেওয়াটাই ওদের জন্য সবচেয়ে শ্রেয়। এবং আমরা আসলে প্রত্যেকটা লেভেল পরে আসলে এক্সাম নিই। এক্সাম নিয়ে একটু যাচাই করি ওরা আসলে কোন অবস্থাতে আছে। এখন যদি আমাদের কাছে কোনো স্টুডেন্ট মনে হয়, যেমন আমাদের অলরেডি তো আমাদের যে রানিং কোর্সটা, ওরা অলরেডি আসলে আমাদের এখান থেকে আসলে প্রায় লেভেল 2 এবং লেভেল 2 শেষ করে অ্যাডভান্স লেভেলে আছে। সো ওদের জন্য কিন্তু সেম ছিল যে ওরা আসলে যখন একটা লেভেল শেষ করেছে ওরা পরীক্ষা দিয়েছে। যারা খারাপ করেছে বাট আমাদের এখানে অ্যাডভান্স লেভেল করতে চায়, তাদের জন্য খুবই সিম্পল ছিল হচ্ছে যে ওদেরকে অবভিয়াসলি আগের ক্লাসের ভিডিও এবং পড়াগুলো আগে শেষ করতে হবে। কারণ না করলে আসলে এটা আমরা আসলে একাডেমিকের জন্য যাচ্ছি না, আমরা একটা কম্পিটিটিভ এক্সামে যাচ্ছি। সো কম্পিটিটিভ এক্সামে আমাদের কাছে সবসময় মনে হয় যে প্রিপারেশনটা ওই লেভেলের হওয়া উচিত, ইন্ডিভিজুয়াল প্রিপারেশন কিছু হলেও টাচ দেওয়া থাকা উচিত। তো এই জন্য আমাদের প্ল্যানটা ওভাবেই করা যে কেউ যদি আসলে পরীক্ষাতে একটা সার্টেন নাম্বারের কম পায়, তার জন্য খুবই ২টা অপশন। আয়দার ও দেখা যাচ্ছে যে আবার লেভেল 2 তে যদি খারাপ করে লেভেল 2 তে ভর্তি হবে, অথবা ও আবার ভিডিওগুলো সব গো থ্রু করবে, করে ওর আন্ডারস্ট্যান্ডিংটা যে ভালো সেটা আমাদের কাছে আসলে একটু বলা লাগবে। আদারওয়াইজ আসলে আমরা পরবর্তী লেভেলে উঠতে দেই না। তো প্রত্যেকটা লেভেল আসলে আমাদের টপিক ওয়াইজ একটু ভাগ করা যে আমরা কখন কোন লেভেলে কোন জিনিসটা পড়াবো। যেটা বললাম যে শুরু থেকে একটু বেসিক করে শেষের দিকে এসে আসলে কোশ্চেন সলভ করা। যেমন আমরা এখন অ্যাডভান্স লেভেলে আসলে একটু চেষ্টা করছি যে কোশ্চেন গুলো সলভ করার জন্য, যাতে করে আসলে আমাদের বাচ্চাদের জন্য একটু সুবিধা হয় ৩ তারিখের পরীক্ষাতে এবং আঞ্চলিকেও। তো এইভাবেই ভাগ করা। আর এছাড়া আ আপনাদের আরো যদি একটু ডিটেইলস জানতে হয়, সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনারা আমাদের WhatsApp এ নক দিতে পারেন, অথবা আপনারা চ্যাটে আসলে আপনাদের যদি আ আপনাদের নম্বর দিয়ে দেন, সেই ক্ষেত্রে আমাদের টিম থেকেও যোগাযোগ করা হবে। আর নতুন ব্যাচের এখনের যারা আসলে ক্লাস করছে ওদের সাথে তো আর আসলে আপনাদের আমরা ক্লাস দিতে পারব না বা দিবও না। কারণ ওরা অলরেডি একটা আসলে প্রিপারেশন এর বেসিক করে তুলেছে। সো এইজন্য আমাদের আসলে নতুন ব্যাচটা যখন শুরু হবে, আমাদের নতুন ব্যাচটা আসলে জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে, অর্থাৎ আগামী বছরের টার্গেট করে আমরা এই পরীক্ষা ব্যাচটা শুরু করব। সেই ব্যাচেও শুরুতে আসলে একটা এক্সাম হবে। এক্সাম হওয়ার পর আপনার বাচ্চা আসলে কোন অবস্থায় আছে, এর উপর ভিত্তি করে আসলে আমরা গ্রুপটা ভাগ করে দেন হচ্ছে ক্লাসটা নেওয়া স্টার্ট করব। আর যদি আপনার বাচ্চা অলরেডি প্রিপারেশন ভালো হয়ে থাকে, তাহলে হয়তোবা ওকে অন্য লেভেলে আমরা ভালো লেভেলে দিব। এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্স সম্পর্কে, বা আমরা আসলে কি থিংকিং এ আমাদের কোর্সটা প্ল্যান করে গড়ে তুলেছি। ধন্যবাদ স্যার। আলতাসনিম তোয়াসিন কমেন্ট করেছে, হোয়াট ইজ দ্য ইউজ অফ টার্ম ইন ম্যাথ অলিম্পিয়াড? আহ, ওর আমি আসলে ও আসলে হয়তো প্রশ্নটা গুছিয়ে লিখতে পারেনি। তাসনিম, তুমি একটু মাইক্রোফোনটা অন করে বলতে পারো। ইয়েস মিস। হ্যাঁ, মিস বলো। আমি বলতে চাচ্ছি যে ম্যাথ অলিম্পিয়াডে টার্ম যে পড়ানো হয় আমাদের টার্মের কাজটা কি, ব্যবহারটা কি? টার্মটা বলতে স্যার আপনি কি বুঝাচ্ছেন একটু বলতে হবে যে স্যার টার্ম বলতে আমি স্যার এই জিনিসটাকে বুঝাচ্ছি। কারণ টার্মের ব্যাপারে আসলে ওই ধরনের কোনো কিছু নেই আমার যতটুকু ধারণা। একটু বলবেন যে টার্মের ব্যাপারটা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন। স্যার যেমন ধরুন স্যার আমাদের একটা টার্মের অঙ্ক করতে দিলেন 1 2 3 4 এরকম করে ডট ডট দিয়ে 1000 পর্যন্ত বললেন যে এটার সাম বের করো। জি স্যার, এখন বুঝতে পেরেছি স্যার আপনার কোশ্চেন। এটা হচ্ছে যে মেইনলি টার্ম না, এটা হচ্ছে যে সিরিজ বা ধারা নিয়ে আমরা যেটা বলেছিলাম, যে আপনাদেরকে বলেছিলাম যে এই ধারা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তো সেটা হচ্ছে যে আপনাকে এখানে ধারার যোগফল বের করার সূত্র, কতগুলো পদ আছে সেখানে সেটা বের করার সূত্র, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকলে আপনি এই ধরনের যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন। ঠিক আছে, যে যেমন আপনি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বলেছেন কত, তো এটা হচ্ছে যে 5050 হবে। তো যারা দেখা যাবে সূত্রগুলো জানবে সে সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবে, কিন্তু যে সূত্রটা জানবে না বা প্রসেসটা জানবে না, তার জন্য সেটা করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। আপনি তো আর 1 থেকে 100 পর্যন্ত যোগ করে করে 1 ঘন্টার মধ্যে পরীক্ষার মধ্যে পুরোটা যোগ করতে পারবে না। তো সেটার জন্য কিছু ধাপ আছে, কিছু সূত্র আছে, 2-3টা সূত্র এবং আন্ডারস্ট্যান্ডিং আছে কিভাবে আমরা একটু শর্টকাটে করব, বা একটু যদি কোশ্চেনটা ঘুরিয়ে দেয় কিভাবে করব, কিভাবে অ্যান্সার করব, সেই জিনিসটা আপনাকে একটু সময় নিয়ে শিখতে হবে। ঠিক আছে স্যার? ওকে স্যার। ওকে, ধন্যবাদ।
কমেন্টে একজন আমাদের প্রি ক্যাডেট এবং ক্যাডেট ব্যাচ সম্পর্কে জানতে চাচ্ছেন। স্যার কাইন্ডলি একটু আপনার নাম্বারটা চ্যাট বক্সে লিখে দিবেন, অথবা আমি সেশনের শেষে আমার নাম্বারটা দিয়ে দিব, আপনার সাথে সেশনের পরে যোগাযোগ করা হবে। এটা যেহেতু আমাদের অলিম্পিয়াডের সেশন, তো আমরা আসলে এখানে অলিম্পিয়াড সম্পর্কে প্রশ্নগুলো নিয়েই আলোচনা করছি। আহ আরিফ স্যারের কাছে একটু জানতে চাইবো যে এবারে 2025 সালে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের প্যাটার্নটা আসলে কেমন হবে বলে ধারণা করছেন? মেনলি প্রাইমারির যে কোশ্চেন গুলো, প্রাইমারি কোশ্চেন হচ্ছে যে যদি 8টা থেকে 10টা হয়, প্রথম দিকে আপনারা কোশ্চেন গুলো মেইনলি হচ্ছে যে এই যে গসাগু লসাগু বা উৎপাদক এই ধরনের জিনিসগুলো পাবেন আর কি, বা হচ্ছে যে শতকরা বা হচ্ছে অনুপাত রিলেটেড এই ধরনের কোশ্চেন গুলো পাবেন। প্রথম 2টা 3টা কোশ্চেন দেখা যায় এই ধরনের টপিক থেকে আসে। এরপরের টপিক গুলোতে দেখা যায় হচ্ছে যে জ্যামিতিতে চলে যায় বা ধারাতে চলে আসে, যে ধারা বা জ্যামিতি সম্পর্কিত 2টা বা 3টা কোশ্চেন থাকে। অ্যালজেব্রা থেকে 1টা 2টা কোশ্চেন থাকে। তো মোটামুটি ভাবে এই মিলিয়েই হচ্ছে যে আপনাদের দেখা যাবে প্রিলিমিনারি যে ইয়াটা হবে 8টা থেকে 10টা কোশ্চেন থাকবে, মেইনলি এই 3টা বা 4টা টপিক থেকে ধারণা করছি। আর জুনিয়রের ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি ভাবে এই টপিক গুলোর সাথে তারা হচ্ছে যে মডুলার অ্যালজেব্রা এবং হচ্ছে যে ফাংশনটা অ্যাড করে দিতে পারে, এটা আমার ধারণা। ধন্যবাদ স্যার, আশা করি অনেকেই ক্লিয়ার হয়েছেন ম্যাথ অলিম্পিয়াড সম্পর্কে। মোটামুটি যে কমন কোশ্চেন গুলো থাকে আমরা চেষ্টা করেছি সবগুলো কভার করার। আপনাদের কারো যদি আরো কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। আর অনেকেই হয়তো বা নিজের প্রিপারেশনটা একটু যাচাই করে দেখতে চাচ্ছেন। অনেকে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন, বা অনেকে করেননি, হয়তো বা এখন করবেন। আমাদের আগামী 1 তারিখ 1 জানুয়ারি একটা টেস্ট অনুষ্ঠিত হবে, মক টেস্ট বলা যায়। ম্যাথ অলিম্পিয়াডের আগে আমরা আমাদের স্টুডেন্টদের প্রস্তুতি যাচাই করব। তো সেখানে বাইরের স্টুডেন্টরাও হচ্ছে জয়েন করতে পারবেন। আপনারা যদি জয়েন করতে চান সেক্ষেত্রে আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 1 জানুয়ারি। আহ এর বাইরে যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের সেশনটা শেষ করে দিব। মিস, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ তাসনিম, বলো। মিস, আপনারা যে গ্রুপে দিয়েছেন যে 28 তারিখ, আরেকটা কি তারিখ দিয়েছেন 3 তারিখের আগে, বলেছেন যে এগুলোতে অলিম্পিয়াডের টেস্ট হবে, এগুলো কি মানে ম্যাথ অলিম্পিয়াডের অফিসিয়াল কোনো টেস্ট নাকি আমাদের কোর্সের টেস্ট? অফিসিয়াল টেস্ট না, তুমি ভর্তির সময় একটা টেস্ট দিয়েছিলে মনে আছে? তুমি ইয়েস ওটাতে মিস, 60 পেয়েছিলে। ইয়েস মিস। ওইরকমই আরেকটা টেস্ট হবে, সেম প্যাটার্নে, যাতে তুমি পরীক্ষার আগে বুঝতে পারো তোমার প্রিপারেশনটা কেমন। বুঝতে 28 পেরেছো? তারিখ হবে? 28 তারিখ একটা টেস্ট হবে, 1 তারিখ একটা টেস্ট হবে। ওকে মিস। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে আপনারা কোশ্চেনটা করতে পারেন, অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। আচ্ছা, আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই। যদি থাকে আমি আমার নাম্বারটা দিয়েছি, আহ আমাদের কাছে জানতে পারেন বা যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। আর কারা কারা রেজিস্ট্রেশন করেছেন ম্যাথ অলিম্পিয়াড একটু হ্যান্ড রেজ করেন দেখি। মিস, 28 ডিসেম্বরের 5 জানুয়ারি যায় মক টেস্ট হবে। এটার লিঙ্ক কই পাবো? এটার লিংক কোথায় পাবেন? এটার জন্য আপনাকে ছোট করে রেজিস্ট্রেশন করতে হবে 99 টাকা ফি দিয়ে। রেজিস্ট্রেশন করতে চাইলে আমি যে নাম্বারটা চ্যাট বক্সে দিয়েছি এটা একটু রেখে দেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে ডিটেলসটা জানিয়ে দিব। ওকে মিস। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকেই দেখছি রেজিস্ট্রেশন করে ফেলেছেন, আবার অনেকেই করেননি। আমাদের কিছু স্টুডেন্ট এখানে জয়েন করেছে, ওরা আমাদের প্রি ক্যাডেট ব্যাচের। মাস্তুরা চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন, আহ প্রয়োজনে আমি লিঙ্কটাও দিয়ে দিব। আর যারা যারা রেজিস্ট্রেশন করনি এখনো সময় আছে, 31 তারিখ পর্যন্ত সময় আছে, চাইলে রেজিস্ট্রেশন করে ফেলতে পারো। আর আমাদের মক টেস্টটা অনুষ্ঠিত হবে 1 জানুয়ারিতে। ঠিক আছে, আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই। কোশ্চেন না থাকলে আমরা আসলে মিটিংটা শেষ করে দিব। স্যাররা যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন স্যার। সবার জন্য আসলে অনেক শুভকামনা। সবাই আসলে এখানে এক্সামটা মূলত সবারই আসলে দেওয়া উচিত, এটা আমি সবসময় মনে করি।
কারণ হচ্ছে যে একটু গতানুগতিক ধারা থেকে একটু বাহিরে কিছু দেখা উচিত। কেমন কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেন গুলো আসলে কি করে আপনাদের সন্তানরা আসলে ডিল করছে, এই জিনিসটাও আসলে জানা উচিত। প্রিপারেশনটা যদি ওইভাবে নিতে পারি খুবই ভালো। বা হয়তোবা যদি এখন পর্যন্ত প্রিপারেশন না থাকে, এটলিস্ট আরিফ স্যার যেটা বলছিলেন যে এক্সপেরিয়েন্স এর জন্য হলেও দেওয়া উচিত। দেন হয়তোবা ধীরে, ধীরে সে প্রিপারেশন আসলে কারো হেল্প নিয়েও করতে পারে অথবা নিজে থেকেও করতে পারে, যেভাবেই নিক। বাট এরপর হয়তোবা প্রিপারেশন নিয়ে যদি এইসব কম্পিটিশনে অংশগ্রহণ করে, ভালো করা খারাপ করা এটা আসলে একটু পরের ব্যাপার। কিন্তু যদি অংশগ্রহণ করে, এতে করে দেখবেন যে আপনার বাচ্চার ভিতরে একটু হলেও আপনি পরিবর্তনটা খেয়াল করতে পারবেন। এবং আমরা আসলে মনে করি জিনিসটা বাচ্চার ডেভেলপমেন্ট এর জন্য আসলে খুবই দরকার। সো সবার জন্য যারাই আসলে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে, তাদের জন্য অনেক শুভকামনা। আমাদের সবসময় চেষ্টা থাকে আসলে যারাই আসলে পরীক্ষা দিচ্ছে, তাদের যদি আমরা যেকোনো ওয়েতে যদি আমরা কোনো রকমের সাহায্য করতে পারি, সো কেউ যদি কোনো ধরনের সহযোগিতারও দরকার হয়, মিস যে নম্বর দিয়েছে, সেই নম্বরে হয়তো যোগাযোগ করতে পারে। আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে আসলে যতটুকু সহযোগিতা করার, সেটা করতে। সবাইকে ধন্যবাদ। আরিফ স্যার একটু ছোট করে সবার উদ্দেশ্যে কিছু বলবেন প্লিজ। যারা যারা রেজিস্ট্রেশন করেছেন, আমি চাবো যে সবাই যাতে আঞ্চলিকে অংশগ্রহণ করার জন্য উত্তীর্ণ হতে পারেন। আর যারা রেজিস্ট্রেশন করেননি, আমি বলবো বা সাজেস্ট করবো যে সবাই, যেহেতু এখনো 3 দিন বাকি আছে, রেজিস্ট্রেশনটা করে একবার পরীক্ষা দেন। পরীক্ষাটা দিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন সেটা একটু নিজেকে নিজে যাচাই করার, বা হচ্ছে নিজে একটু ফিল করেন যে আসলে আপনার এই অঙ্কের প্রতি কোনো টান আছে কিনা, যে এই ধরনের অঙ্ক আমি আসলে বইয়ের বাইরে করতেছি, আপনার কাছে মজা লাগতেছে, আপনি জানতে চান কিভাবে এটা সমাধান করা যায়। এটাও ওয়ান কাইন্ড অফ পাজল টাইপ, যে আমি একটা অঙ্ক পড়ার পরে সেটা কিভাবে সমাধান করি, এটা কিন্তু একটা পাজলের মতো, যে পাজল গুলো মিলিয়ে 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 আমাকে সমাধান করতে হবে। তো কারো যদি এটার প্রতি ইন্টারেস্ট থাকে, তাহলে আপনারা ইনশাল্লাহ এটা প্র্যাকটিসের মধ্যে রাখবেন, যাতে হচ্ছে যে ভবিষ্যতে আপনি আরো ভালো করতে পারেন। আমরা চাই যে সবাই একটা ভালো রেজাল্ট করুক। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের আহ, সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আমি আমার নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। কারো যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপাতত আজকের জন্য আমরা এই পর্যায়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা যারা ঠিক রেজিস্ট্রেশন আছে করেছে আসসালামু সবার জন্য অনেক অনেক শুভকামনা। আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে, শুভরাত্রি।